সময়টা ছিল বসন্তকালের, যখন বনের চারদিকে ফুলে ফুলে ভরপুর ছিল। ফুলের সৌন্দর্যে পাখিদের মাঝে ছিল নানান আনন্দে ভরপুর। প্রজাপতিরা মধু সংগ্রহের জন্য ফুলের আশেপাশে ঘুরত। পাখিদের বন একদম নতুন ভাবে সবার কাছে ধরা দেয়। এই যা, জানালাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। কদিনের মাঝে তো সূর্যের আলোর প্রখরতা একদম বাড়বে, তখন গরমে থাকবো কি করে? জানালার একটা পর্দা বানাতে হবে। কিন্তু মা, পর্দা বানাবে কি করে? টিয়ে মাসিকে তো আজকাল বনেই দেখা যায় না। ওই যে টিয়ে মাসি সে অদ্ভুত রাজ্যে গেল, আর তো ফিরে এলো না। তা একদম ঠিক কথাই বলেছিস রে মা। আজকাল যারাই কাপড় চোপড় সেলাই করে তারাই কোথায় যেন হারিয়ে যাচ্ছে। কি করে যে ওদের খুঁজে পাবো? যাই, এবার কাপড় নিয়ে টুনির বাড়িতেই যাই। এরপর কাকুলি কাপড় নিয়ে টুনির বাড়িতে যায় জানালার পর্দা বানাতে। টুনি, টুনি, বাড়িতে আছিস? টুনি। হ্যাঁ দিদি, বলো, আমাকে ডাকছো? হ্যাঁ, এলাম তোর কাছে জানালার পর্দা বানাতে। শোন, আমাকে সুন্দর করে বানিয়ে দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে দিদি। কাকুলি টুনির বাড়ি থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। টুনি ছিল ভীষণ গরিব। দুই সন্তান নিয়ে টুনির ছিল অভাবের সংসার। তুমি এত রাতে জেগে সেলাইয়ের কাজ করছো যে? তোমার চোখে কি ঘুম নেই নাকি? হ্যাঁ, এসো ঘুমাবে, এসো। কত রাত হয়েছে, তুমি কি দেখেছো? কি করে ঘুমাই রে মা, ঘরে কোনো খাবার নেই। এই কাপড়গুলো বানাতে পারলে সুখী দিদির কাছে বেশ টাকা পাওয়া যাবে। সকাল সকাল আমরা তাহলে বাজার করতে পারবো। সত্যি মা, তুমি আমাদের দু বোনের কথা কত চিন্তা করো। তুমি সত্যি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে মা, তুমি কাজ করো, আমরা দু বোন তোমার পাশে বসে পড়াশোনা শেষ করি। পাগলি মেয়েরা আমার, তোদের রাত জেগে পড়তে হবে না, তোরা ঘুমিয়ে পড়। আমার কাজ শেষ করতে বেশি সময় লাগবে না। এরপর ছানারা মায়ের কথা মতো ঘুমিয়ে পড়ে। এদিকে টুনিও কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। সুখী দিদি, ও সুখী দিদি, বাড়িতে আছো? সুখী দিদি। একি টনি, এত সকালে ডেকে ঘুম ভাঙিয়ে দিলি কেন? দিদি, তোমার বানাতে দিয়ে কাপড়গুলো নিয়ে এসেছি। এবার যদি মজুরিটা দিতে। আসলে এই বাড়িতে চাল ডাল কিছুই নেই, তাই এত সকালে এলাম গো। তুই কি পাগল হয়ে গেলি নাকি টনি? তাই বলে এত সকালে আমার ঘুম ভাঙিয়ে দিবি? আর তাছাড়া আমার কাছে এখন কোনো টাকা নেই, তুই অন্যদিন আসিস। দিদি, টাকাটা আমার খুবই প্রয়োজন। বললাম তো আমার কাছে টাকা নেই টনি। সুখী টুনির থেকে কাপড়গুলো নিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। রাত জেগে কাজ করলাম, কিন্তু সুখী দিদি তো কোনো টাকাই দিল না। এবার আমি মেয়ে দুটোকে কি খেতে দিব, কিছুই তো ভেবে পাচ্ছি না। টুনি খাবারের জন্য কান্না করতে থাকে আর পাখিদের বাড়ি বাড়ি গিয়ে একটু সাহায্য চাইতে থাকে, কিন্তু কোনো পাখি টুনিকে সাহায্য করে না। টুনি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। ও মা, তুমি এমন মন খারাপ করে বাড়ি ফিরলে কেন? সেই সকালে তুমি বাড়ি থেকে বেরিয়েছো। ঘরে কোনো খাবার নেই রে মা, শত চেষ্টা করেও তোদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। কেউ আমাকে মজুরি দিতে চায় না, শুধু শুধু কাজ করিয়ে নেয়। সত্যি মা, তুমি এত সুন্দর সুন্দর জামা কাপড় বানাও, কিন্তু কেউ তোমার কোনো কদর করে না। কেউ তোমাকে ঠিকভাবে টাকা দিতে চায় না। তবে তুমি কষ্ট পেও না মা, আমাদের দু বোনের খিদে পায়নি মা, জানো? খিদে পেলে ঠিক আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ মা, বোন একদম ঠিক কথা বলেছে, আমাদের একদম খিদে পায়নি। দু বোন উল্টো তাদের মাকে সান্ত্বনা দিতে থাকে। এভাবে অভাবের মাঝে মা মেয়েদের দিন কাটছিল। টুনি সেলাইয়ের কাজে ছিল একদম পারদর্শী। টুনির হাতের সেলাইয়ের জন্য সবাই তার বেশ প্রশংসা করত, কিন্তু টুনিকে কেউই ঠিকভাবে টাকা দিত না। আরে বাহ, এই জামাটা তো দেখছি ভীষণ সুন্দর, একদম আমার মনে ধরেছে রে। কিন্তু তোকে দেয়া কথা তো আমি রাখতে পারছি না রে। বিদায়। পাখিটিকে ডাইনি নিমিষেই অদৃশ্য করে দেয়, আর ডাইনি জোরে জোরে চিৎকার করে হাসতে থাকে। কি রে মা, তোরা দু বোন এভাবে হাঁপাতে হাঁপাতে বাড়িতে এলি কেন? একটু আগে তো খেলতে গেলি। মা জানো, ময়ূরী মাসি ওই দূরে একটা রাজ্যে গিয়েছিল সেলাই করতে, কিন্তু আজ কতদিন হলো মাসি আর আসেনি।
জ্যোতিষী তো ভীষণ কান্নাকাটি করছে। বনে এসব কি হচ্ছে? কয়েকদিন পর পর এভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে কেন সবাই? কি আছে এই রাজ্যে? আসলে কি কোনো রাজা রানী আছে নাকি অন্য কিছু? ব্যাপারটা জানতে হয় তো। ওসব কিছু পরে জানতে পারবি রে টুনি। আগে আমার থেকে দিনের পর দিন যে ঋণ নিয়েছিস তা পরিশোধ করবি কবে শুনি? অনেক দিন তো হয়ে গেল, আর তো সময় দেওয়া যাচ্ছে না। আসলে মোরল বাবু, সেলাইয়ের কাজ করে যে দুটো পয়সা পাই তা দিয়ে মেয়ে দুটোর মুখে খাবার তুলে দিতেই পারি না। আপনি আমাকে আর কটা দিন সময় দিন মোরল বাবু, আমি ঠিক দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে তোকে শুধু 1 মাস সময় দিলাম, এরপর আর কোনো কথাই শুনবো না আমি। মোড়ল নানান ভাবে ধমকিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি 2 মেয়েকে নিয়ে ভীষণ কাঁদতে থাকে। এভাবেই দিন কেটে যায়। টুনি, এই টুনি, কলস নিয়ে তো বাড়িতে যাচ্ছিস, এদিকে শুনে যা আমার কথা। হ্যাঁ বলো দিদি। শুনলাম মোড়ল বাবু নাকি তোকে শাসিয়ে গেছে টাকার জন্য। তো মোড়ল বাবুর টাকা না হয় শোধ করলি, কিন্তু আমার টাকা শোধ করবি কি করে শুনি? শোন, কালু আর আমি গাড়ি কিনবো, আমার টাকাও তাড়াতাড়ি শোধ করে দিবি, এই বলে দিলাম। কাকুলি এইভাবে টুনির সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। এত এত ঋণ এখন আমি কি দিয়ে শোধ করব? আমার বাড়ি ঘর বিক্রি করলেও তো আমি টাকা পয়সা শোধ করতে পারবো না। আর সৃষ্টিকর্তা, তুমি আমাকে পথ দেখাও। এত ঋণের বোঝা যে আমি আর বয়ে বেড়াতে পারছি না। আজ টোনা থাকলে আমাকে এই দিন দেখতে হতো না। পাহাড় সমান ঋণের বোঝার দারিদ্রতা নিয়ে টুনি হতাশ হয়ে যায়। কোনো ক্রমে খেয়ে না খেয়ে তাদের দিন কাটতে থাকে। আরে আরে, এভাবে বাড়ির সামনে এই চিঠি আবার কে ফেলে গেল? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। দাদু মা, আমি চিঠিতে পড়ছি। তুমি যদি অনেক সোনার মোহর পেতে চাও তাহলে সেই রাজ্যে চলে এসো। যদি তুমি সুন্দর জামা বানাতে পারো তাহলে অনেক মোহর পাবে, অনেক। কাল রাতে তোমায় উড়ে যাওয়া ঘর নিতে আসবে, তৈরি থেকো, তোমার আর কোনো অভাব থাকবে না। সোনার মোহর? আমি যাব, ওই রাজ্যে আমি যাব। আমার মেয়েদের ভালোর জন্য যে আমাকে যেতেই হবে। মোরল বাবুর সব টাকা আমি শোধ করতেও পারবো। না না মা না, তুমি যেও না। ওই রাজ্যে যে একবার গেছে সে আর কোনোদিনও ফেরেনি। আমরা জানি না ওই রাজ্যে কে আছে, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। কোনো চিন্তা করিস না রে মা, আমাদের সাথে সৃষ্টিকর্তা আছে। দেখিস আমি ঠিক ফিরে আসবো। তোরাই 2 দিন তোর সুখী মাসির কাছে থাকিস। টুনি মেয়েদের সান্ত্বনা দিতে থাকে, কারণ টুনির কাছে আর কোনো উপায়ই ছিল না। পরদিন সত্যি সত্যি টুনির বাড়ির সামনে একটা উড়ন্ত ঘর চলে আসে, আর টুনি সেই ঘরে উড়ে উড়ে রাজ্যে চলে যায়। রাজ্যটি ছিল ভীষণ সুন্দর। আমি জানতাম তুই আসবি, তুই আমার উড়ে যাওয়া ঘরে করে আসবি। এবার আমাকে সুন্দর একটা জামা বানিয়ে দে তো। ওরে বাবা রে, ডাইনি? তার মানে এটা একটা ডাইনির রাজ্য? ওরে বাবা রে। ও বাবা, ভয় করিস না তো, চুপচাপ আমাকে জামা বানিয়ে দে তো। একদম সুন্দর করে বানিয়ে দিবি, নয়তো। না না, আমি যাচ্ছি, তবু আমার কোনো ক্ষতি করো না। বাড়িতে আমার ছোট্ট 2 মেয়ে আছে, আমার জন্য যে পথ চেয়ে বসে আছে। টুনি কাঁদতে কাঁদতে ডাইনির জন্য জামা বানাতে বসে পড়ে। এদিকে এক প্রজাপতি চুপি চুপি টুনির কাছে আসে। এই যে পাখি, তুমিও বুঝছি ডাইনি শিকার হয়ে এসেছো? আসলে এই রাজ্যে যে একবার আসে সে আর কোনোদিনও ফিরে যায় না। ডাইনি একবার একটা জামা বানিয়ে নিলে সে দর্জিকে সারা জীবনের জন্য বন্দি করে দেয়। সে কি কথা বলছো প্রজাপতি? তাহলে কি আমি আর আমার মেয়েদের কাছে ফিরে যেতে পারবো না? এখান থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? এই রাজ্যের উপরতলায় একটা পুরনো লাইব্রেরি আছে, সেখানে কোনো একটা বইয়ে ডাইনির ধ্বংসের উপায় আছে। তোমাকে জামা বানানো শেষ করার আগে ডাইনিকে ধ্বংস করতে হবে। প্রজাপতি এসব বলে সেখান থেকে চলে যায়, আর টুনি আরো চিন্তায় পড়ে যায়। এভাবেই কিছুক্ষণ কেটে যায়, আর টুনি ডাইনির চোখের আড়ালে গিয়ে চুপি চুপি পুরনো বই ঘাঁটতে থাকে, আর বইয়ে ডাইনি ধ্বংসের উপায় জানতে পারে। ডাইনির কক্ষে আছে ডাইনির প্রাণ ভোমরা। হ্যাঁ, আমাকে এই রাজ্য থেকে পালাতে হলে আগে ডাইনিকে ধ্বংস করতে
হবে। এরপর টুনি সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। আর সকাল হলে টুনি ডাইনির অনুপস্থিতিতে ডাইনির প্রাণভোমরা নষ্ট করে দেয়, আর সাথে সাথেই ডাইনি ধ্বংস হয়ে যায়। ডাইনি ধ্বংস হওয়ার সাথে সাথেই রাজ্যের মূল দরজা খুলে যায় আর বন্দি পাখিরা দৃশ্যমান হয়। এখন আর আমার ভয় নেই। এই রাজ্যে তো অনেক সম্পদ, এবার এখান থেকে কিছু স্বর্ণমুদ্রা বরং আমি নিয়ে যাই। এরপর টুনি কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বনে ফিরে আসে। অন্যদিকে বাকি পাখিরাও বনে চলে আসে। টুনি তার সকল ঋণ পরিশোধ করে 2 মেয়েকে নিয়ে সুখী দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বাবা মায়েরা তাদের সন্তানের ভালোর জন্য কঠিন পথ পাড়ি দিতে দুবারও ভাবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর আমাদের আজকের এই গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। এই হলো নকশিপুর নামে একটি ছোট্ট বন। মাঠ ঘাটে ধান সরিষার গন্ধ, ফুলের গন্ধ আর চায়ের দোকানের জমে ওঠা আড্ডায় এখানে জীবনের রং। এই বনে বাস করত টোনা নামের এক সাদাসিধে গরিব কৃষক। বউ বাচ্চা নেই, মাথার ওপর ঘরের চাল, আর মন ভরা সোজা সাপটা বুদ্ধি। কি রোদ রে বাবা, এই সকাল সকাল যদি এত রোদ পড়ে তাহলে চারাগুলো যে সব মরে যাবে। জানি না জমির কি অবস্থা হয়েছে। হায় বিধাতা, এবার একটু মুখ তুলে তাকিও আমার দিকে। টোনা ধান চাষ করে, কিন্তু তার ভাগ্যের মতোই জমিটাও দিন দিন অনাবাদি হয়ে যাচ্ছে। কখনো বৃষ্টি, কখনো খরা, সব মিলিয়ে কোনো ফসলই তার ঘরে উঠছে না। হায় হায় রে, যা ভেবেছিলাম তাই হলো। এবারেও সব ফসল নষ্ট হয়ে গেছে। গত 6 মাস ধরে এভাবে দিন চলছে। কত ধার দেনা হয়েছে, কি করে যে সব ঠিক করব কিছুই তো বুঝতে পারছি না। টোনা এভাবেই তার ধানের জমির পাশে এভাবে কথা বলছিল, আর ঠিক তখনই সেখানে কালু চলে আসে। আগের বছর বন্যার পানিতে হলো সব ফসলের ক্ষতি, এবছর আবার খরা। জানি না কি আছে আমার কপালে। কিরে টোনা, এভাবে চড়া রোদে দাঁড়িয়ে আছিস কেন? আর বলো না গো কালু দাদা, এই দেখো জমির সব ফসল আবার নষ্ট হয়ে গেছে। কি যে করি? তোকে দিয়ে এই জমি আর চাষ হবে না, বুঝলি? তুই এক কাজ কর, এই জমিটা কোথাও বেচে দে। না গো, এই জমি আমার পূর্বপুরুষের, আমি এটা বেচে খেতে পারবো না। আমি তোর সব সময় ভালোই চাই, বুঝেছিস? এজন্যই বললাম। মোড়ল সাহেবের খাজনার কথা মনে আছে তো? সময় মতো খাজনা না দিলে তোর জমি তখন মোড়ল সাহেব নিয়ে নিবে, বুঝলি? খাজনার সময় কিন্তু খুব কাছে এসেছে রে। দেখি কোথাও থেকে চেষ্টা করব, না হলে পরে বেচে দিব। এই হলো টোনার প্রতিবেশী কালু। টোনার একদম পাশের বাড়িতেই থাকতো। সে লোভী আর হিংসুক ছিল। সে সারাক্ষণ টোনাকে ঠকাতে চায়। আজ কয়েক মাস ধরে কষ্ট করে ফসলগুলো নষ্ট করছি, তার তো কোনো ফলই পেলাম না। ভেবেছিলাম নষ্ট ফসল দেখলে জমিটা আমার কাছে বিক্রি করে দেবে। সেই বনে ছিল বনের মোড়ল, যার জমি এত বেশি যে দেখতে দেখতে রাত হয়ে যায়। কিছুদিন পরই মোড়লের খাজনা আদায়ের দিন এলো, কিন্তু টোনার ঘরে একটা টাকাও নেই, ঘরে কোনো খাবারও নেই। সে খাজনা কি করে দিবে সে চিন্তা করতে থাকে। কি রে টোনা, তুই কিন্তু আগের বারেও খাজনা দিসনি। এবার যদি না দিস তাহলে তোর জমি আমি দখল করে নিব। একটু দয়া করুন মোড়ল সাহেব, একটু দয়া করুন। ঘরটাও ভেঙেছে, ঘরে একটু খাবারও নেই, আর জমির ফলন তো গতবার বানের জলে ভেসে গেছে, এবারও তাই। কি করব? আপনার খাজনা কি করে দিব বলুন? আমি অত কিছু জানি না, আমি অত কিছু শুনতে চাই না। যারা সময় মতো খাজনা দিতে পারবে না তাদের জমি আমি নিয়ে নিব, এই বলে দিলাম। এ কথা বলে মোড়ল তার বাড়িতে চলে যায়। আর টোনা বলে, হায় হায় রে, কি হবে এবার? খাজনা কিভাবে দিব? পরের দিন সকালে মোড়লের বাড়িতে সবাই চলে আসে খাজনা দিতে। খাজনা দেয়া নিয়ে চিন্তিত হয়ে ওদের মাঝে টোনাও আসে। মোড়ল সাহেব রাগে গজগজ করে সবাইকে বলে, যারা খাজনা দিবে না তাদের জমি সে দখল করে নিবে।
মোড়ল সাহেব এত তাড়াহুড়ো করলে আমরা কিভাবে খাজনা দিব? মোড়ল সাহেব, একটু সময় তো দিন আমাদের। সময় শেষ, 3 দিনের মধ্যে টাকা দিতে হবে। আবার কিসের সময় রে টোনা? এতদিন তো অনেক সময় দিয়ে রেখেছে। মোড়ল সাহেব, আপনি তাই করুন, এবার এদের সবার জমি দখল করে নিন। তুই এত লাফালাফি করছিস কেন? হ্যাঁ, তোর খাজনা কোথায়? আমি আমার খাজনা আগেই পরিশোধ করে দিয়েছি মোড়ল সাহেব, আমার টাকা আছে, বুঝলেন? মোড়লের কঠোর হুঁশিয়ারিতে সবাই নীরব হয়ে যায়। এরপর টোনা তার ছোট্ট কুঠিরের দিকে আসতে থাকে। 3 দিনের মাঝে কোথায় পাবো এতগুলো টাকা? কিছুই তো বুঝতে পারছি না। ঘরটাও তো ভেঙেছে, ঘরে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এদিকে আবার মোড়লের হুঁশিয়ারি। হায় হায় রে, কোন দিকে যাব এখন আমি? কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। এ কথা বলে টোনা বাড়িতে বসে থেকে কান্না করতে থাকে। অন্যদিকে কালু টোনার বাড়ির পেছন থেকে সব কথা শোনে আর মনে মনে বলে, এই তো সুযোগ, এবার টোনার জমি আমার হয়ে যাবে। মোড়ল সাহেবের কাছ থেকে কিছু টাকা দিয়ে ওর জমিটা আমার নামে করে নেব। এ কথা বলে কালু সেখান থেকে চলে যায়। আর এদিকে সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। রাতের অন্ধকারে টোনা একা ঘরে বসে আছে। ধুলোয় ঢাকা পুরনো টেবিলের ওপর ছড়িয়ে আছে জমির কাগজপত্র। এই তো পেয়েছি বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, এবার সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হা 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 হা। টোনা বুদ্ধিতে তুখর, মাথায় বুদ্ধি আসতেই সে কাগজে কিছু আঁকতে শুরু করে। এখন তার মাথায় একটাই উপায় আছে, যে চালাকির আশ্রয় নেয়া। এবার দেখি কে আমার জমি দখল করে। টোনা এভাবে বুদ্ধি করে পরের দিন সকালে বনে ও বাজারে এসে শুরু করে গুজব। তার জমির নিচে গুপ্তধনের কথা বনের সবাইকে জানিয়ে দেয়। সবাই কৌতূহলে ভরে ওঠে, কেউ কেউ আগ্রহী হয়ে জমিটা দেখতে আসতে শুরু করে। এদিকে কালু কাক, কি হয়েছে গো তোমার? আরে কাকুলি, তুমি শোনোনি? টোনার জমির নিচে গুপ্তধন আছে গো, গুপ্তধন। কি গুপ্তধন? সত্যি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ। ও মা, সে কি? টোনা তো তাহলে এখন আমাদের থেকে অনেক ধনী হয়ে যাবে গো। সেটাই তো ভাবছি, কি করে ওই গুপ্তধন হাতানো যায়। হ্যাঁ গো, গুপ্তধন কি তুমি শুধু দেখেছো নাকি কানেও শুনেছো? কি যে বলো কাকুলি, আমাকে কি তোমার এতই আবুল মনে হয় নাকি? ঘটনা একেবারে যাচাই করে এসেছি। হাটে বাজারে এই কথা শোনার পর আমারও একটু আগ্রহ হলো, জমিটা দেখতে যাই। তা জমিতে কি দেখলে? গুপ্তধন ছিল বুঝি? আরে ছিল বই কি, নকশাতে বলা আছে ওই গুপ্তধন শুধু ভাদ্র মাসের পরে জমি খুললে তবেই পাওয়া যাবে। ও মা, এ আবার কেমন কথা? আরে ও তুমি বুঝবে না, আমি চললাম ওই টোনার বাড়িতে, আর জমিটা কিভাবে হাতিয়ে নেই সেটাই তুমি দেখো। টোনার বুদ্ধি কাজে লাগে। বনের সবার মনে এই গুজব যেন আগুনের সুতোর মতো ছড়াতে থাকে। কালু বুঝতে পারে এখন সময় তার লোভ সঞ্চয়ের। সে তড়িঘড়ি করে টোনার বাড়িতে গিয়ে হাজির হয়। হ্যাঁ রে টোনা, শুনলাম তোর জমিতে নাকি গুপ্তধন আছে। হ্যাঁ গো, কিন্তু কি আর করার? কিন্তু এই জমি তো আর আমার থাকবে না। কিন্তু কেন রে টোনা? জানোই তো, কাল 3 দিন হবে। ওদিকে মোড়লের খাজনা না দিলে যে জমিটা চলে যাবে। তাই ভাবছি জমিটা বিক্রি করে মোড়ল সাহেবকে টাকা দিব, আর বাকি টাকা দিয়ে একটা নতুন বাড়ি বানাবো। আরে, এই তো খুব ভালো বুদ্ধি। তোর এই বিপদে আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। আমি কিনবো তোর জমি। হ্যাঁ, সত্যি বলছো? কিন্তু একটা সমস্যা আছে যে। আবার কি সমস্যা? জমি আমি তোমাকে ধান কাটার পরেই দিতে পারবো। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। জমি আমি আর কি করব, আমার তো শুধু গুপ্তধন চাই। ঠিক আছে টোনা, ধান কাটার পরে দিলেও হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কালু লোভ আর আগ্রহ নিয়ে নিজের হাত দিয়ে অগ্রিম টাকা টোনার হাতে তুলে দেয়। টোনার চোখে লুকিয়ে থাকে কৌশলপূর্ণ হাসি। পরের দিন সকালে টোনা চায় মোড়লের কাছে খাজনা পরিশোধ করতে। তুই সময় মতো টাকা দিলি, তাই এবারের মতো বেঁচে গেলি। কিন্তু শুনলাম তোর জমিতে নাকি গুপ্তধন আছে। সবই আপনাদের দয়া। এরপর বেশ কয়েকদিন কেটে যায় আর টোনা ধান কেটে ঘরে তোলে আর কালুর কাছ থেকে সব টাকা নিয়ে একটা আঙ্গুর বাড়ি করে। আর অন্যদিকে কালু পুরো জমি খুঁজেও কিছুই পায় না।
গুপ্তধন তো কোথাও পাওয়া গেল না। পাওয়া যাবে কিভাবে? আমি তো মিথ্যে কথা বলেছিলাম। এরপর কালু মোরলের কাছে গিয়ে টোনার নামে অভিযোগ করে। এরপর মোরলের কাছে টোনা সব কথা খুলে বলে। সেই টাকা দিয়ে টোনার খাজনা দেয়াই ছিল টোনার মূল পরিকল্পনা। আরে বাহ, দারুণ বুদ্ধি সত্যি। টোনার বুদ্ধিতে তার জমিও বাঁচলো আর কালুর শিক্ষাও হলো।